আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করি। দেখো, প্রথমেই মানব জীবনের ধারাবাহিকতা খেয়াল করো। পুরুষ প্রজনন তন্ত্র, পুরুষ প্রজনন তন্ত্র। তো এখানে প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে যে আমাদের শুক্রাশয়, তাই না? এটার ওজন কত? 10 থেকে 12 গ্রাম। হ্যাঁ, এখানে সবাই একটু খেয়াল করবা, এখানে ওজন কত দেওয়া আছে? 10 থেকে 12 গ্রাম। আর একটু দেখি যে প্রতিটা শুক্রাশয়ে 3টা আবরণী আছে। প্রতিটা শুক্রাশয়ে কি হলো বলো? 3টা আবরণী আছে। এক, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া এবং টিউনিকা ভাস্কুলোসা। ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল রাখবো যে টিউনিকা ভ্যাজাইনালিস, তারপরে টিউনিকা অ্যালবুজিনিয়া, দেন টিউনিকা ভাস্কুলোসা। এটা হচ্ছে বাইরে থেকে ভেতরের দিকে। এরপরে আমরা একটা কথা একটু খেয়াল করি। এখন লেখা আছে যে আমাদের এই শুক্রাশয়ে 3 ধরনের কোষ আছে। আমাদের যে শুক্রাশয় আছে সেখানে 3 ধরনের কোষ আছে। সে কোষগুলো কি দেখো তো? স্পারমাটোজেনিক কোষ বা জননমাতৃ কোষ, সেটা কি করে? শুক্রাণু তৈরি করে। তাহলে স্পারমাটোজেনিক কোষ যেটা হচ্ছে আমাদের কোথায় পাওয়া যায় বলো তো? শুক্রাশয়ে পাওয়া যায়, তাই না? এই শুক্রাশয়ে যে স্পারমাটোজেনিক কোষ আছে সেটার কাজ কি বলো তো? শুক্রাণু তৈরি করা। ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষ বলে যেটা আছে, ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিক কোষ বলে যেটা আছে, সেটার কাজ হলো টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করা। টেস্টোস্টেরন নামক হরমোন ক্ষরণ করা। শার্টলি কোষ বলে একটা জিনিস আছে, খেয়াল করে দেখো। এটা থেকে কি আসে? ইনহিবিন আসে। শার্টলি নামে যে কোষটা আছে সেখান থেকে ইনহিবিন আসে। এবং খেয়াল করি যে শার্টলি কোষ কি করে? পুষ্টি যোগায়। শার্টলি কোষ কি করে? পুষ্টি যোগায়। হ্যাঁ, কনফিউশন হলে দেখবা যে শার্টলি, সার শব্দটা আছে, সার আছে না? সার, সার মানে কি? যে কোনো আমরা যে জৈব সার ব্যবহার করি, অজৈব সার ব্যবহার করি, তাই না? ওইটা দিয়ে মনে রাখবা। তাহলে যে কোনো সার কি করে বলো তো? পুষ্টি যোগায় না? তাহলে এটা আমাদের পড়তে হবে এবং পারতে হবে। এবার আমরা একটু দেখি গঠন। তো গঠনের মধ্যে দেখো যে কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1000টি সূক্ষ্ম ও পেঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। সেমিনিফেরাস নালিকার সংখ্যা পরীক্ষায় দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে 1000টি সরু এবং সূক্ষ্ম পেঁচানো সেমিনিফেরাস নালিকা থাকে। সেমিনিফেরাস নালিকা পরবর্তীতে কিছু জালিকার মতো গঠন তৈরি করে, সেটাকে আমরা বলি রেটিটেস্টিস। এই কথাটা 100% ইম্পর্টেন্ট, এটা পারতে হবে যে রেটিটেস্টিস। ঠিক আছে, তাহলে রেটিটেস্টিস কি? একটা জালের মতো গঠন। আর এই রেটিটেস্টিস থেকে কি হয় বলো তো? 20টা ভাসা ইফারেন্সিয়া তৈরি হয়। ভাসা ইফারেন্সিয়া, নট ভাস ডিফারেন্স। ঠিক আছে, ভাস ডিফারেন্স তৈরি হয়। আর একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমরা এবার একটু দেখি, খেয়াল করি। দেখো যে প্রতিটি শুক্রাশয় টিউনিকা অ্যালবুজিনিয়া নামক একটা আবরণে আবৃত থাকে। এটা হচ্ছে কি? সবচেয়ে বাইরের আবরণ না? তাহলে আলিম স্যারের রেফারেন্স হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তাই না? যার অ্যাকচুয়ালি আগের আবরণ হচ্ছে কিন্তু টিউনিকা ভ্যাজাইনালিস, তারপর কি? টিউনিকা কি বলো? অ্যালবুজিনিয়া। আমরা উপরে পড়ছি না? টিউনিকা ভ্যাজাইনালিস, তারপরে অ্যালবুজিনিয়া, তারপরে হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। আলিম স্যারের রেফারেন্স অনুযায়ী টিউনিকা অ্যালবুজিনিয়া দিয়ে আবৃত থাকে। দেখে রাখলাম। খেয়াল করো, প্রতি সেকেন্ডে 1500 শুক্রাণু উৎপন্ন হয়। এই কথাটা 100% ইম্পর্টেন্ট, মনে রাখবা যে প্রতি সেকেন্ডে কি বলছে? 1500 শুক্রাণু তৈরি হয়। শুক্রাশয়ের যে পেরিটোনিয়াল পর্দা থাকে সেটাকে বলা হয় হচ্ছে মেসোরকিয়াম। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে যে শুক্রাশয়ের কথা বলা হয়েছে, যে শুক্রাশয়ের পেরিটোনিয়াল পর্দাকে বলা হয় হচ্ছে মেসোরকিয়াম। দেখি কে কে আছো আমাদের সাথে। তসলিমা আছো, সাজ্জাদ আছো, ভেরি গুড। আচ্ছা, দেখো খেয়াল করো, এরপরে যে কথাটা আমাদের লাগবে যে মানুষের
এই যে স্ক্রোটামে যে তরল থাকে তাকে আমরা বলি কি হাইড্রোসিল। তোমরা পড়ছো হাইড্রোসিলিক ফ্লুইড, তাই না, বইয়ে লেখা আছে। আর দেখো 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে কম থাকে, যা কি শুক্রাণু উৎপাদনের জন্য উপযোগী। আলিম স্যারের রেফারেন্স 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকে, তাই না এখানে। আচ্ছা, আনুষঙ্গিক গণরঙ্গে চলে আসি আমরা। দেখো এপিডার্মিস, যে কথাটা অবশ্যই জানতে হবে সেটা হলো 4 থেকে 6 মিটার লম্বা হয়ে থাকে। 4 থেকে 6 মিটার লম্বা হয়ে থাকে এবং এটা হচ্ছে, দেখো তো কি বলছে, নিষেক ক্ষমতা বৃদ্ধি করে, পুষ্টি পদার্থ ক্ষরণ করে, শুক্রাণুকে সতেজ রাখে। হ্যাঁ, এই কথাগুলো লেখা আছে। তাহলে কি বলছে, 4 থেকে 6 মিটার বা 20 ফুট হয়ে থাকে। তারপরে কি বলছে, নিষেক ক্ষমতা বৃদ্ধি করে এবং পুষ্টি পদার্থ ক্ষরণ করে শুক্রাণুকে সতেজ রাখে। আচ্ছা, এপিডিডাইমিসের কয়টি অংশ আছে? 3টি অংশ আছে। হ্যাঁ, এটা একটু পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সের বাংলা নাম হচ্ছে শুক্রনালী। সবাই একটু কমেন্ট করবা যে এই ভাস ডিফারেন্সের দৈর্ঘ্য কত। সবাই একটু কমেন্ট করবা, এই দৈর্ঘ্যগুলো কিন্তু ভুল হয় পরীক্ষায়, ঠিক আছে? তাহলে সবাই একটু কমেন্ট করো যে ভাস ডিফারেন্সের দৈর্ঘ্য কত। 40 থেকে 50 সেন্টিমিটার। 40 থেকে 50 সেন্টিমিটার। আর একটা জিনিস একটু খেয়াল করো, এর কাজ হলো শুক্রাণু পরিবহন করে। এর কাজ কি? শুক্রাণুকে পরিবহন করে। আচ্ছা, এবার চলে আসি সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল খেয়াল করে দেখো, সেমিনাল ভেসিকলের থেকে খুব গুরুত্বপূর্ণ কথা, আঙ্গুলের মতো। সবাই একটু কমেন্ট করবা যে সেমিনাল ভেসিকল দেখতে কেমন। এটা হচ্ছে আঙ্গুলের মতো। সেমিনাল ভেসিকল দেখতে কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করো, আঙ্গুলের মতো থলির কথা বলা হয়েছে, আঙ্গুলের মতো। এবার একটু খেয়াল করি যে ক্ষরণের মধ্যে যে ফ্রুক্টোজ আছে সেটা সচল শুক্রাণুর শক্তির উৎস। এই কথাটা 100% যে সচল শুক্রাণুর শক্তির উৎস কে? সেটা হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা, এবার একটা জিনিস একটু খেয়াল করো, এখানে আমাদের সিমেনের কিছু প্রধান উপাদান আছে। হ্যাঁ, এই সিমেনের প্রধান উপাদান হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল। এই কথাগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে আমাদের এই যে সিমেনের প্রধান কি কি উপাদান আছে। তো সিমেনের প্রধান উপাদান কি কি? সিমেনের প্রধান উপাদান হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপরে হচ্ছে ফ্রুক্টোজ, সাইট্রেট এবং ইনোসিটল। আচ্ছা, খেয়াল করো, ক্ষেপণ নালী কত? 19 মিলিমিটার। সবাই একটু কমেন্ট করবা যে ক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট, এটার দৈর্ঘ্য কত? 19 মিলিমিটার। এর কাজ কি বলতো? শুক্রাণুকে ইউরেথ্রায় পৌঁছে দেয়া। শুক্রাণুকে কোথায় পৌঁছানো? ইউরেথ্রায় পৌঁছে দেওয়া। আচ্ছা, এবার ইউরেথ্রা থেকে যে কথাটা 100% ইম্পর্টেন্ট, সেটা হলো এটা রেচন এবং জনননালীর অভিন্ন অংশ। আমাদের ইউরেথ্রা যেটা, এটা হচ্ছে রেচন এবং জনননালীর কি বলতো? অভিন্ন অংশ, তাই না? রেচন এবং জনননালীর কি এটা? অভিন্ন অংশ। আচ্ছা, এবার চলে আসো স্ক্রোটাম। খুব ইম্পর্টেন্ট টপিক, খেয়াল করি। স্ক্রোটাম যেটা দেওয়া আছে একটু খেয়াল করো। স্ক্রোটামের তরলকে বলা হয় হাইড্রোসিল। স্ক্রোটামে যে তরল থাকে সেটাকে বলা হয় হাইড্রোসিল। আচ্ছা, এবার একটু দেখো যে স্ক্রোটামের যে তাপমাত্রা সেটা স্বাভাবিক দেহ তাপমাত্রা থেকে 2 থেকে 4 ডিগ্রি কম। এটা কিন্তু ম্যাট কোশ্চেন, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো তো যে স্ক্রোটামের অভ্যন্তরে যে তাপমাত্রা সেটা দেহের তাপমাত্রা থেকে কত ডিগ্রি কম থাকে। সবাই একটু কমেন্ট করো, 2 থেকে 4 ডিগ্রি। 2 থেকে 4 ডিগ্রি কম থাকে। দুই থেকে 4 ডিগ্রি কম থাকে। আচ্ছা, তাহলে সবাই কি কমেন্ট করছো? 2 থেকে 4 ডিগ্রি কম থাকে। এখানে 5 ধরনের পেশি আছে। কয় ধরনের পেশি আছে? 5 ধরনের পেশি আছে। হ্যাঁ, অধ্যায়টা কিন্তু বেশ তথ্যবহুল একটা চ্যাপ্টার। হ্যাঁ, অনেক ধরনের ইনফরমেশন আছে, সো বারবার না পড়লে পারে, এই জিনিসগুলো চোখে না দেখলে পারে কিন্তু খেয়াল থাকবে না। এই জিনিসগুলো না দেখলে খেয়াল থাকবে না। তাহলে একটু দেখো, এখানে ডার্টোস নামে পেশি আছে। ডার্টোস,
এখানে কি আছে, একটা পেশি আছে, সেই পেশিটার নাম কি বলতো, ডার্টোস পেশি। হ্যাঁ, আচ্ছা। আর স্ক্রোটাম আমরা উপরেই পড়ে ফেলছি যে শুক্রাণু উৎপন্নের অনুকূল তাপমাত্রা রক্ষা করে এবং চাপজনিত ক্ষতি থেকেও রক্ষা করে। তাহলে কি বলা হয়েছে, যে শুক্রাণু উৎপন্নের জন্য যে অনুকূল তাপমাত্রা দরকার এটা দেয় কে, স্ক্রোটাম। এই কথাটা আমাদের লাগবে। হ্যাঁ, আচ্ছা, 100% ইম্পর্টেন্ট। এখানে একটু খেয়াল করো, গ্ল্যান্স পেনিসকে যেই চামড়া ঢেকে রাখে তাকে বলা হয় প্রিপিউস। গ্ল্যান্স পেনিসকে যে চামড়া ঢেকে রাখে তাকে বলা হয় প্রিপিউস। প্রিপিউস শব্দটা লাগবে। এবং মুসলমান এবং ইহুদিরা শিশুদের প্রিপিউস অংশটি কেটে ফেলে দেয়, অর্থাৎ এটা হচ্ছে তাদের ধর্মীয় অব্লিগেশন, ঠিক আছে, রিলিজিয়াস অব্লিগেশন। অর্থাৎ ধর্মীয় বাধ্যবাধকতার অংশ হিসেবে ইহুদি এবং মুসলমানদের মধ্যে এটা রীতি প্রচলিত আছে যে তারা প্রিপিউসটা কেটে ফেলে দিবে, ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। এবার আমরা গ্রন্থিতে চলে আসি। 100% ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সেটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি। কয়টা থাকে, একটা, একটা থাকে প্রোস্টেট গ্রন্থি, ঠিক আছে, এটা কিন্তু জোড়া হয় না, এটা কি একটা। তাহলে প্রোস্টেটটা কি আকৃতির, নাশপাতি আকৃতি, ডাবল স্টার, খুব ইম্পর্টেন্ট। সবাই একটু কমেন্ট করো তো যে প্রোস্টেট দেখতে কেমন, প্রোস্টেট দেখতে কেমন, এটা কি আকৃতির গ্রন্থি, একটু কমেন্ট করো তো। প্রোস্টেট দেখতে কেমন, এটা হচ্ছে নাশপাতি আকৃতির গ্রন্থি, নাশপাতি আকৃতির গ্রন্থি, নাশপাতি আকৃতির গ্রন্থি। হ্যাঁ, আচ্ছা। এরপর একটু খেয়াল করো, এখান থেকে যে তরলটা আসে সেটাকে বলা হয় ক্ষারীয় তরল। এখান থেকে যে তরলটা আসে সেটাকে বলা হয় ক্ষারীয় তরল। নাম কি, অ্যালকালাইন ফসফাটেজ, অ্যালকালাইন ফসফাটেজ, অ্যালকালাইন ফসফাটেজ, ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখতে হবে। এবং এটা কি করে দেখো তো, শুক্রাণুকে বেঁচে থাকতে সাহায্য করে, শুক্রাণুকে বেঁচে থাকতে সাহায্য করে। বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থি কয়টা আছে, দুইটা। বাল্বো ইউরেথ্রাল, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। নাম কি আরেকটা, কাউপারের গ্রন্থি, দুইটা থাকে। মনে রাখবো ম দিয়ে, ম দিয়ে মনে রাখবো মোটর, এবং ম দিয়ে মনে রাখবো মিউকাস, ম দিয়ে মনে রাখবো মোটর এবং ম দিয়ে মনে রাখবো মিউকাস। পুরুষ প্রজননতন্ত্রে কিছু হরমোন আছে, পুরুষ প্রজননতন্ত্রে কিছু হরমোন আছে। হ্যাঁ, নামগুলো কি কি একটু দেখো তো। প্রথমেই আছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, নামের সাথে আছে রিলিজিং। যেখানেই রিলিজিং কথাটা থাকবে মনে করবা সে হাইপোথ্যালামাস থেকে আসে। যেখানে স্টিমুলেটিং কথাটা থাকবে মনে করবা সে অগ্র পিটুইটারি থেকে আসে, অগ্র পিটুইটারি থেকে আসে। এখন কথা হচ্ছে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন তোমরা জানো যে এটা আসে হচ্ছে আমাদের অগ্র পিটুইটারি থেকে, কিন্তু এর কাজ কি বলতো, টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায়। খুব গুরুত্বপূর্ণ, টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায়। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায় কোন পিটুইটারি হরমোন, টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায় কোন পিটুইটারি হরমোন। এরপরে চলে আসি লুটিনাইজিং হরমোন। দেখো, এই যে লুটিনাইজিং হরমোন সেও কিন্তু কি করে, টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায়। কিন্তু গুরুত্বের দিক থেকে যদি বলা হয় তাহলে এইটা হবে 1, এইটা হবে 2, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং হচ্ছে লুটিনাইজিং হরমোন, এই দুইজন মিলে টেস্টোস্টেরনকে ক্ষরণ করতে হেল্প করে। অ্যান্ড্রোস্টেরন, মনে রাখবো যে অ্যান্ড্রোস্টেরন এটা আসে হচ্ছে শুক্রাশয় থেকে, অ্যান্ড্রোস্টেরন যেটা সেটা আসে শুক্রাশয় থেকে। টেস্টোস্টেরন আমাদের অলরেডি পড়া হয়ে গেছে তাই না, এটা শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ বা লিডিক কোষ থেকে আসে, লিডিগ কোষ। এবং এটা কি করে বলতো, এটা হচ্ছে যত সেকেন্ডারি বৈশিষ্ট্য আছে সব কিছুর জন্য দায়ী, সেকেন্ডারি বৈশিষ্ট্যের জন্য দায়ী। তারপরে আছে হচ্ছে ইনহিবিন। আমরা অলরেডি বলছি যে শুক্রাশয়ে সার্টোলি নামে একটা কোষ আছে যেখান থেকে ইনহিবিন আসে, এবং ও কি করে বলতো, ও কিন্তু পুষ্টি যোগায় তাই না, শুক্রাণুর, শুক্রাণুর পুষ্টি যোগায়। আচ্ছা, এরপরে চলে আসো স্ত্রী প্রজনন তন্ত্রে। স্ত্রী প্রজনন তন্ত্রে দেখো, খেয়াল করো কি বলা হয়েছে, বাদাম আকৃতির একজোড়া ডিম্বাশয়। খেয়াল করছো, বাদাম আকৃতি এই কথাটা লেখা আছে। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে ডিম্বাশয় এটা দেখতে কেমন, ডিম্বাশয়ের আকৃতিটা কেমন, একটু আমাকে জানাও। ডিম্বাশয়ের আকৃতি কেমন এটা একটু আমাকে জানাও। ডিম্বাশয়ের আকৃতি কেমন এটা একটু জানাও আমাকে।
এটা হচ্ছে বাদামের মতো, তাই না? ওজন কত? 2 থেকে 3.5 গ্রাম। ওজন কত? 2 থেকে 3.5 গ্রাম, 2 থেকে 3.5 গ্রাম। এবার একটু খেয়াল করো, এইখানে আছে হচ্ছে কি মেসোভেরিয়াম নামক পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত। মেসোভেরিয়াম, মেসোভেরিয়াম নামক কি বলা হয়েছে বলো তো? মেসোভেরিয়াম নামক পর্দা দ্বারা আবৃত। দেখো, মনে করে দেখো যে সেটা হচ্ছে মেসোরকিয়াম ছিল হচ্ছে শুক্রাশয়ের পর্দা, তাই না? শুক্রাশয়, শুক্রাশয়ের যে পেরিটোনিয়াল পর্দা সেটা ছিল হচ্ছে মেসোরকিয়াম। খেয়াল করে দেখি, এইখানে রকি শব্দটা আছে, তাই না? রকি শব্দটা আছে না? এই রকি কি একজন পুরুষ মানুষের নাম? তাহলে মনে রাখবো এভাবে যে শুক্রাশয়ের যে আবরণী সেটা হচ্ছে মেসোরকিয়াম। আর যেখানে দেখো ভেরিয়াম আছে, ভেরিয়া অ্যাকচুয়ালি উচ্চারণ করতে গেলে এখানে আসবে ওভারি, ওভেরিয়াম, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে ডিম্বাণু উৎপাদন করা নিশ্চয়ই শুক্রাশয়ের নাকি ডিম্বাশয়ের প্রধান কাজ। তাহলে ডিম্বাণু উৎপাদন করা কার প্রধান কাজ? ডিম্বাণু উৎপাদন করা ডিম্বাশয়ের প্রধান কাজ। এবং খেয়াল করে দেখো যে এখান থেকে কি কি হরমোন আসে? এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন। দেখছো? তাহলে ডিম্বাশয় থেকে 3টা হরমোন আসার কথা বলা হয়েছে। কয়টা? 3টা। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন। এবং একটা জিনিস খেয়াল করি, জীবাণু সংক্রমণ হলে ডিম্বাশয়ের প্রদাহকে বলা হয় ওফোরাইটিস, ঠিক আছে? আচ্ছা, আনুষঙ্গিক ক্ষেত্রে চলে আসো। ডিম্ব নালী বা ফেলোপিয়ান নালী, এটা কিন্তু 100%, এটা 100%। দেখো, প্রথম যে কথাটা, এটা 12 সেন্টিমিটার এবং এর অংশ কয়টি? এর অংশ আমরা দেখতে পাচ্ছি 4টা। এর অংশ আমরা দেখতে পাচ্ছি 4টা। 1 নাম্বার, আঙ্গুলের মতো প্রবর্ধনযুক্ত ফিমব্রি, আঙ্গুলের মতো প্রবর্ধনযুক্ত ঝালর বা ফিমব্রি। ফানেলের মতো ইনফান্ডিবুলাম, দেখো ফানেল আর ফান্ডি। স্ফীত অংশের নাম অ্যাম্পুলা, স্ফীত অংশের নাম অ্যাম্পুলা। এবং জরায়ু সংলগ্ন থাকে কোনটা? ইস্থমাস। জরায়ু সংলগ্ন থাকে কোনটা? ইস্থমাস। এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা সবাই জানি যে নিষেক কোথায় হয়? নিষেক কোথায় হয়? নিষেক হয় ডিম্বনালীতে, বা নিষেক হয় ফেলোপিয়ান টিউবে। তাহলে যদি তারপরও বলা হয় যে ফেলোপিয়ান নালী তো ঠিক আছে, কিন্তু ফেলোপিয়ান নালীর কোথায় হয়? তাহলে নিষেকটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে অ্যাম্পুলাতে। হ্যাঁ, নিষেকটা কোথায় হয়? অ্যাম্পুলাতে হয়। এটা একটু খেয়াল রাখবা। জরায়ুতে চলে আসা যাক। আমরা কিন্তু প্রোস্টেটটা পড়েছিলাম, উল্টানো নাশপাতির মতো পড়ছিলাম কিনা? ওখানে ছিল নাশপাতি, তাই না? মনে আছে? ওখানে ছিল নাশপাতি, আর এখানে কি? এখানে হচ্ছে উল্টানো নাশপাতি। এই কথাটা খেয়াল করতে হবে। আমাদের প্রোস্টেটের ক্ষেত্রে বলা ছিল হচ্ছে নাশপাতি, আর জরায়ুর ক্ষেত্রে কি বলা হয়েছে? জরায়ুর ক্ষেত্রে বলা হয়েছে উল্টানো নাশপাতি। এবং খেয়াল করো কি বলছে, গর্ভাবস্থায় জরায়ু প্রায় 20 গুণ বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় জরায়ু কত গুণ বৃদ্ধি পায়? 20 গুণ বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় জরায়ু কয় গুণ বৃদ্ধি পায়? 20 গুণ বৃদ্ধি পায়। এটা একটু দেখবা। এবং একটা জিনিস একটু খেয়াল করি, উপরের অংশকে বলা হয় জরায়ু দেহ, নিচের সরু অংশকে বলা হয় সার্ভিক্স। অর্থাৎ জরায়ুর যে নিচের দিকে সরু অংশ, সরু সার্ভিক্স, ঠিক আছে? খেয়াল রাখবা, সরু সার্ভিক্স, এভাবে পড়বা, সরু সার্ভিক্স। এর প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট, 100%। বহিস্থ পেরিমেট্রিয়াম, মধ্যস্থ মায়োমেট্রিয়াম, অন্তস্থ এন্ডোমেট্রিয়াম, সবগুলো নাম লাগবে। পরীক্ষায় দিয়ে দিবে যে সবচেয়ে বাইরের স্তরের নাম কি, সবচেয়ে মাঝের স্তরের নাম কি, অন্তস্থ স্তরের নাম কি। তো তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো যে জরায়ুর সবচেয়ে অন্তস্থ যে স্তরটা আছে, সবচেয়ে ভেতরের যে স্তরটা আছে, তার নাম কি? সবাই একটু জানাও তো। সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এবং একটু খেয়াল করে দেখো যে সার্ভিক্সের যে নিঃসৃত রস, সেটা হচ্ছে কি? ক্ষারকীয় রস, তাই না? তাহলে সার্ভিক্সের নিঃসৃত যে রস, সেটা হচ্ছে ক্ষারকীয় রস, এবং সে কি করে? শুক্রাণুর চলন শক্তি বৃদ্ধি করে। অর্থাৎ শুক্রাণুর চলন শক্তি বৃদ্ধি করে সার্ভিক্স নিঃসৃত যে ক্ষারকীয় রস, সেইটা। এবার একটু খেয়াল করি যে বার্থোলিনের গ্রন্থি বা ভেস্টিবুলার গ্রন্থি এর নামে একটা গ্রন্থি আছে। হ্যাঁ, বার্থোলিনের গ্রন্থি বা ভেস্টিবুলার গ্রন্থি, এর সাথে কিন্তু এখানে বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি ছিল, তাই না? এখানে আছে কি? বার্থোলিন। দুইটা নাম কিন্তু একই না। এটা কি? এটা হচ্ছে বার্থোলিনের গ্রন্থি বা ভেস্টিবুলার গ্রন্থি। এটা কোথায়? এটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের পার্ট। ওখানেও আমরা কিছু হরমোন পড়েছিলাম, এখানেও আমরা কিছু হরমোন পড়বো। খেয়াল করি
সেটা হচ্ছে রিলিজিং হরমোন। কি নাম? রিলিজিং হরমোন। খেয়াল করে দেখো কোথা থেকে আসে? হাইপোথ্যালামাস। আমি বলেছি যে রিলিজিং শব্দটা দেখলেই হাইপোথ্যালামাস চিন্তা করবা। আচ্ছা, এরপরে এফএসএইচ এবং এলএইচ একসাথে আছে। দেখো তো, ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? এটি ওভারিয়ান ফলিকলের বৃদ্ধি, ওভুলেশন এবং এস্ট্রোজেন সৃষ্টিতে ভূমিকা রাখে। আর লুটিনাইজিং হরমোন এর প্রভাবে গ্রাফিয়ান ফলিকল কর্পাস লুটিয়ামে পরিণত হয়। অর্থাৎ লুটিনাইজিং হরমোন যেটা আছে তার প্রভাবে কি হয় বলো? গ্রাফিয়ান ফলিকলটা কর্পাস লুটিয়ামে পরিণত হয়। লুটিওট্রফিক হরমোন, এই জিনিসটা অনেকেই ভুল করো। লুটিওট্রফিক হরমোন, ঠিক আছে, এটা আসে কোথা থেকে? পিটুইটারি থেকে আসে। এখন কথা হচ্ছে যে তোমরা তো পিটুইটারিতে লুটিনাইজিং হরমোন পড়ছো, লুটিওট্রফিক হরমোন তো কোথাও পড়ো নাই। কি ব্যাপার, নতুন করে একটা হরমোন কোথা দিয়ে চলে আসলো? আসলে কিন্তু এটা নতুন কিছু না। তোমরা অগ্রপিটুইটারি থেকে আসা একটা হরমোনের নাম পড়েছিল প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিনেরই আর এক নাম হচ্ছে লুটিওট্রফিক হরমোন। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে লুটিওট্রফিক যে হরমোন আছে, লুটিওট্রফিক যে হরমোন আছে সেটার আসল নাম কি? সেটার আসল নাম প্রোল্যাকটিন। যেহেতু ল্যাক্টো শব্দটা আছে, তাহলে দেখো স্তন গ্রন্থির বিকাশ এবং দুগ্ধ ক্ষরণ ঘটায়। স্তন গ্রন্থির বিকাশ এবং দুগ্ধ ক্ষরণ ঘটায়। এবার চলে আসা যাক এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন খেয়াল করো, দুইটাই কিন্তু ডিম্বাশয় থেকে আসে। খেয়াল করছি, এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুইটাই কিন্তু ডিম্বাশয় থেকে আসে। এবং একটু খেয়াল করে দেখো, এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায়। কি করে? এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায় এবং জরায়ুকে কি বলো? স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। তাহলে জরায়ুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব কার? জরায়ুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব কার বলো তো? এস্ট্রোজেন। সবাই এটা একটু কমেন্ট করো তো, সবাই এটা একটু কমেন্ট করো তো। ভেরি গুড, ভেরি গুড। সেটা হচ্ছে জরায়ুকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে এস্ট্রোজেন। আর প্রজেস্টেরন কি করে দেখো তো? বলছি যে ভ্রূণের পরিস্ফুটনের জন্য জরায়ুর ভিতরে একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। আচ্ছা, খুবই 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 ইম্পর্টেন্ট একটা হরমোন, সেটা হলো এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। এইচসিজি এটা আসে কোথা থেকে? অমরা থেকে আসে। 100% ইম্পর্টেন্ট। সবাই একটু কমেন্ট করবা যে এইচসিজি। অনেক সময় দিতে পারে বিটা এইচসিজি, যে বিটা এইচসিজি কোথা থেকে আসে? এটা হচ্ছে তোমার অমরা থেকে আসে। এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা এটাই লাগবে যে এইচসিজির উপস্থিতি যাচাইপূর্বক গর্ভাসঞ্চার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। মানে এই যে প্রেগনেন্সি যে টেস্ট বলা হয়, এই প্রেগনেন্সি টেস্টে প্রেগনেন্সি পজিটিভের জন্য দায়ী হচ্ছে বিটা এইচসিজি। 100%। অর্থাৎ প্রেগনেন্সি টেস্ট করার জন্য এই যে হরমোনটা দেখতেছো, এটা মূত্রে এর উপস্থিতি পাওয়া যায়। তাহলে মূত্রে এর উপস্থিতি থাকলে তখন বলা হয় যে প্রেগনেন্ট, সি টেস্ট পজিটিভ। রিল্যাক্সিন কোথা থেকে আসে? ডিম্বাশয় এবং অমরা থেকে আসে। রিল্যাক্সিন কোথা থেকে আসে? ডিম্বাশয় এবং অমরা থেকে আসে। খেয়াল করে দেখো যে এটা কি করে? প্রসবের সময় শ্রোণীদেশীয় লিগামেন্ট ও পেশির প্রসারণ ঘটায়। আচ্ছা, বয়ঃপ্রাপ্তি বা বয়ঃসন্ধিকালের বিষয়টা আমরা দেখে খেয়াল করো। পুরুষের ক্ষেত্রে 13 থেকে 15 বছর, নারীদের ক্ষেত্রে 11 থেকে 13 বছর। এই দুইটা কথা 100% ইম্পর্টেন্ট, খেয়াল রাখতেই হবে, ঠিক আছে? আচ্ছা, বাকি জিনিসগুলো রিডিং দিবা। রজচক্রে চলে আসা যাক। খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো খেয়াল করো যে সেটা হচ্ছে পর্যায়কাল। এটা একটু খেয়াল রাখবা। পর্যায়কাল যখন বলা হয়েছে তখন অ্যান্সারটা হচ্ছে কি 28 দিন, তাই না? 28 দিন পর পর, 28 দিন পর পর গড়ে হচ্ছে তোমার 28 দিন, আর 24 থেকে 32টা হচ্ছে রেঞ্জ। তাহলে সবাই একটু গড় কমেন্ট করো তো যে গড়ে কতদিন পর বলা হয়েছে? গড়ে 28 দিন পর, অর্থাৎ 28 দিন পর, এবং হচ্ছে তোমার 24 থেকে 32 দিন হচ্ছে রেঞ্জ। 3 থেকে 5 দিন 100% রাখো যে 3 থেকে 5 দিন হচ্ছে এটা রজচক্রের সময়কাল। আচ্ছা, এবার এটার ব্যাপ্তি দেওয়া আছে, খেয়াল করি। 12 থেকে 15 বছর বয়সে শুরু এবং 45 থেকে 50 বছর পর্যন্ত এটা চলতে পারে। তাহলে 12 থেকে 15 বছর বয়সে এর শুরু এবং কি বলছে বলতো 45 থেকে 50 পর্যন্ত এটা চলতে পারে। কারা কারা নিয়ন্ত্রণ করে দেখো? এফএসএইচ, এলএইচ, এস্ট্রোজেন, প্রজেস্টেরন। এই প্রত্যেকটা নামই আমরা এর আগে কিন্তু পড়ে ফেলছি, তাই না? এফএসএইচ, এলএইচ, এস্ট্রোজেন, প্রজেস্টেরন।
আচ্ছা, ডিম্বাশয় চক্রটা একটু খেয়াল করা যাক। প্রথমে আছে হচ্ছে ফলিকুলার পর্যায়। কি লেখা আছে? জন্মের সময় একজন নারী এক একটি ডিম্বাশয়ে প্রায় 10 লক্ষ করে মোট 20 লক্ষ ফলিকল নিয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ জন্মের সময় 20 লক্ষ ফলিকল নিয়ে জন্মগ্রহণ করে। ঠিক আছে? আচ্ছা, কি বলছে? বয়সন্ধিকালে পৌঁছানোর আগেই শেষ পর্যন্ত এখানে 400টার মতো ফলিকল পরিপক্ক হতে পারে। 400টার মতো ফলিকল পরিপক্ক হতে পারে। আচ্ছা, এটা আমরা একটু দেখে নিলাম। এখন দেখো, ডিম্বপাত পর্যায়ে রজচক্রের সময় এলএইচ এর পরিমাণ প্রচন্ড বেড়ে যায়। ঠিক আছে, এই কথাটা একটু দেখবা। আচ্ছা, চলে আসা যাক জরায়ু চক্র। জরায়ু চক্রে 3টা পর্যায় আছে। 100% তোমার পরীক্ষায় দিবে যে জরায়ু চক্র 9 কোনটি। খেয়াল করো, প্রথম পর্যায়ের নাম হচ্ছে রজস্রাবীয় বা ব্লিডিং পর্যায়। প্রথমটার নাম রজস্রাবীয় বা ব্লিডিং পর্যায়, তারপরে হচ্ছে বর্ধনশীল পর্যায়, তারপরে হচ্ছে ক্ষরণশীল পর্যায়। আচ্ছা, এবার একটা জিনিস একটু খেয়াল করো, এটার তাৎপর্য কি? রজচক্র হচ্ছে মেয়েদের প্রজনন ক্ষমতার সূচনা ঘটায়। যদি দেয় যে মেয়েদের প্রজনন ক্ষমতার সূচনা ঘটায় কে, তাহলে অ্যান্সার হবে রজচক্র। এখানে একটা স্পেশাল টার্ম ব্যবহার করা হয়েছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে রজচক্রে তোমার এটাকে বলা হয় জরায়ুর কান্না। এই কথাটা খেয়াল রাখবা যে রজচক্রকে বলা হয় জরায়ুর কান্না। এবং কি বলছে? হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ নামক হরমোন আসে। হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ নামক হরমোন আসে। হ্যাঁ, এটা একটু দেখবা। চলে আসি আমরা জরায়ু চক্রে। দেখো, প্রথম 5 দিন, হ্যাঁ, তাহলে প্রথম থেকে পঞ্চম দিন, এই যে টাইমটা প্রথম থেকে পঞ্চম দিন, এই টাইমের মধ্যে হচ্ছে রজস্রাবীয় বা ব্লিডিং পর্যায়। ষষ্ঠ থেকে 14তম দিন এটা হচ্ছে বর্ধনশীল পর্যায়। আর 15 থেকে 28তম দিন এটা হচ্ছে ক্ষরণকারী পর্যায়। পুরোটাই খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম থেকে পঞ্চম দিন হচ্ছে রজস্রাবীয় পর্যায়, তারপরে হচ্ছে ষষ্ঠ থেকে 14তম দিন হচ্ছে বর্ধনশীল পর্যায়, 15 থেকে 28তম দিন হচ্ছে ক্ষরণকারী পর্যায়। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখি। কি বলছে? ডিম্বপাতের পর ডিম্বাণু 36 ঘন্টার মধ্যে নিষিক্ত না হলে কর্পাস লুটিয়াম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা একটু কমেন্ট করে জানাও তো, যে ডিম্বপাতের পরে ডিম্বাণু কত ঘন্টার মধ্যে নিষিক্ত না হলে কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যায়? এটা সবাই কমেন্ট করবা যে ডিম্বাণু কত ঘন্টার মধ্যে নিষিক্ত না হলে কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যায়। এটা হলো 36 ঘন্টা। এবং খেয়াল করো, রক্তক্ষরণটা স্থায়ী হয় কয়দিন? 4 থেকে 5 দিন। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 থেকে 5 দিন। সবাই এটা অবশ্যই কমেন্ট করবা। রজস্রাবের পরিমাণ কতটুকু? 30 থেকে 40 ml। 30 থেকে 40 ml, এটা সবাই একটু কমেন্ট করো তো, যে রজস্রাবের পরিমাণ কত? আচ্ছা, এবার খেয়াল করো, কর্পাস লুটিয়াম একটা অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। এই কথাটা 100%, যে কর্পাস লুটিয়াম একটা অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে। তাহলে এখান থেকে কি কি আসে দেখো তো? এস্ট্রোজেন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং প্রোজেস্টেরন আসে। এস্ট্রোজেন আসে, প্রোজেস্টেরন আসে, প্রোস্টাগ্ল্যান্ডিন আসে। আচ্ছা, বর্ধনশীল পর্যায়ে চলে যাওয়া যাক। 100% ইম্পর্টেন্ট। কততম দিনে ডিম্বপাত ঘটে? 14তম দিনে। 14 দিনের মাথায় ডিম্বপাত ঘটে। আচ্ছা, দেখো একথাও লেখা আছে যে এই সময় অ্যান্ড্রোমেট্রিয়ামের পুরুত্ব কত? 3 থেকে 4 মিলিমিটার। 3 থেকে 4 মিলিমিটার। তাহলে এই সময়টায় কতটুকু থাকে? 3 থেকে 4 মিলিমিটার পুরুত্ব থাকে এন্ডোমেট্রিয়ামে। আর ক্ষরণকারী পর্যায়ে দেখো লেখা আছে কর্পাস লুটিয়াম থেকে প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন আসে। তাহলে কর্পাস লুটিয়াম থেকে কি হয় বলো তো? প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন আসে। এবং এই যে প্রোজেস্টেরন, এই প্রোজেস্টেরনটাই কিন্তু ক্ষরণকারী পর্যায়ের জন্য দায়ী। তোমাকে সিম্পলি পরীক্ষা এভাবে প্রশ্নটা দিতে পারে যে ক্ষরণকারী পর্যায়ের প্রধান হরমোন কোনটি? ক্ষরণকারী পর্যায়ের প্রধান হরমোন কোনটি? সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও তো, যে ক্ষরণকারী পর্যায়ের প্রধান হরমোন কোনটি? ক্ষরণকারী পর্যায়ের প্রধান হরমোন কোনটি? এটা হচ্ছে কি বলতো? প্রোজেস্টেরন। চলে আসো এর পরের টপিক,
গ্যামেটোজেনেসিস। দেখো, প্রাণীদেহে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? গ্যামেটোজেনেসিস বলা হয়। তাহলে স্পারমাটোজেনেসিস কাকে বলবা? শুক্রাণু উৎপন্নের প্রক্রিয়া। তাহলে শুক্রাণু উৎপন্নের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। এখন একটা কথা, সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন বা বৃদ্ধি পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, এই পর্যায়গুলো এখানে আছে, তাই না? এখন আমরা একটা জিনিস একটু খেয়াল করব, যে সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে, এই কথাটা আবারও কিন্তু আসছে, সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করে। আচ্ছা, এরপরে পূর্ণতা প্রাপ্তি যে পর্যায়, সেখানে দেখো লেখা আছে প্রাইমারি স্পারমাটোসাইটে প্রথম মিওসিস বিভাজন ঘটে। তোমাকে দিয়ে দিবে যে প্রথম মিওসিস বিভাজন কোথায় হয়, প্রথম মিওসিস বিভাজন কোথায় হয়। তাহলে এটার অ্যান্সার কি বলতো? এটার অ্যান্সার হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। ওজেনেসিস, খেয়াল করি, ওজেনেসিস সেটা হচ্ছে, ওজেনেসিস প্রক্রিয়ার ধাপ হচ্ছে চারটা। ওজেনেসিস প্রক্রিয়ার ধাপ হচ্ছে চারটা। 1 নাম্বার সংখ্যা বৃদ্ধি পর্যায়, 2 পরিবর্ধন বা বৃদ্ধি পর্যায়, 3 পূর্ণতা প্রাপ্তি, 4 রূপান্তর। তাহলে কয়টা পর্যায় আছে? 4টা পর্যায় আছে। ওজেনেসিসের কয়টা পর্যায় আছে? 4টা পর্যায়। কি কি? সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি, রূপান্তর। এই কথাগুলো খেয়াল করবা। এখন একটু খেয়াল করো, রূপান্তর পর্যায়ে একটা কথা লেখা আছে যে সকল পোলার বডি বিনষ্ট হয়। 100% ইম্পর্টেন্ট। সবাই একটু কমেন্ট করবা যে কোন পর্যায়ে সকল পোলার বডি নষ্ট হয়ে যায়। আর উপরে আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়েছিলাম, সেটা হচ্ছে যে একজন মহিলা দেখো সারা জীবনে মাত্র 400টি ডিম্বাণু নিষিক্ত হওয়ার সুযোগ পায়, মাত্র 400টি ডিম্বাণু নিষিক্ত হওয়ার সুযোগ পায়। এখানে স্পারমাটোজেনেসিস আর স্পারমিওজেনেসিসের মধ্যে পার্থক্য দেওয়া আছে, আমরা অবশ্যই এটা রিডিং পড়ব। শুধু একটা কথা একটু খেয়াল করি, এখানে যেটা লেখা আছে স্পারমিওজেনেসিস, এখানে সময় কম লাগে, এই কথাটা একটু খেয়াল করবা, সময় কম লাগে। শুক্রাণু সৃষ্টির টোটাল ধাপটা দেয়া হয়েছে, খেয়াল করে দেখো যে স্পারমাটোগোনিয়া যেটা, এটা হচ্ছে 2n, প্রাইমারি স্পারমাটোসাইট এটাও 2n, সেকেন্ডারি স্পারমাটোসাইট যেটা সেটা হচ্ছে n। এবং এই যে আমাদের সেকেন্ডারি স্পারমাটোসাইট, এখান থেকে তৈরি হবে হচ্ছে স্পারমাটিড, এবং এই স্পারমাটিড থেকে আমাদের যে স্পার্ম বা শুক্রাণু, স্পারমাটিড থেকে স্পার্ম বা শুক্রাণুর এই যে ধাপটা, এই ধাপটাকেই বলা হয় স্পারমিওজেনেসিস। ঠিক আছে, স্পারমিওজেনেসিস। শুক্রাণুর গঠনে আমরা চলে আসি, খেয়াল করো যে শুক্রাণু যেটা বলা হয়েছে, দেখো যে সক্রিয় দশায় শুক্রাণুগুলোকে স্পারমাটোজোয়া বলে। সক্রিয় দশায় শুক্রাণুকে কি বলা হয়? সেটা হচ্ছে স্পারমাটোজোয়া। আর শুক্রাণুর নিউক্লিয়াসে 23টি ক্রোমোজোম থাকে। শুক্রাণুর নিউক্লিয়াসে 23টি ক্রোমোজোম থাকে, এই কথাটা খেয়াল রাখবা যে শুক্রাণুর ইয়াতে 23টি ক্রোমোজোম থাকে। দেখো খেয়াল করো কি বলা হয়েছে, শুক্রাণু নিউক্লিয়াসে 23টা ক্রোমোজোম থাকে। কেন 23টা বলতে পারবা? 23টাই কি থাকার কথা না এখানে? কারণ এটা তো এন, তাই না? এটা এন না, হ্যাপ্লয়েড না? আচ্ছা, এবার খেয়াল করো 4টা প্রধান অংশ নিয়ে গঠিত 100%। মস্তক থেকে খেয়াল করি, মস্তকে কি বলছে? নিউক্লিয়াসের উপর টুপির মতো অ্যাক্রোজোম থাকে। টুপির মতো কি থাকে? অ্যাক্রোজোম থাকে। এবং কারো কি মনে আছে যে অ্যাক্রোজোম কোথা থেকে সৃষ্টি হয়েছিল? গলগি বডি থেকে সৃষ্টি হয়েছিল। এটা 100% দাও। যে নিউক্লিয়াসের উপরে টুপির মতো যে অ্যাক্রোসোম থাকে, সেই অ্যাক্রোসোমটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল? সেটা সৃষ্টি হয়েছিল গলগি বডি থেকে। এটা কিন্তু পারতে হবে। তাহলে নিউক্লিয়াস কি বলছে বলতো? যেখানে টুপির মতো একটা গঠনের কথা বলা হয়েছে, সেই গঠনটা হচ্ছে আমাদের অ্যাক্রোসোম, এবং সেটা আসে গলগি বডি থেকে। আর কি বলা হয়েছে? এখানে একটা এনজাইম থাকে, সবাই নামটা কিন্তু তোমরা পারো, 100% দাও। এটা হচ্ছে হায়ালুরোনিডেজ। হায়ালুরোনিডেজ, হায়ালুরোনিডেজ। আচ্ছা, গ্রীবা, গ্রীবাতে কি থাকে? সেন্ট্রিওল থাকে। এটা সবাইকেই কমেন্ট করবা যে গ্রীবায় কোনটি পাওয়া যায়? সেটা হচ্ছে সেন্ট্রিওল, 100% দাও। গ্রীবায় কোনটি পাওয়া যায়? সেন্ট্রিওল পাওয়া যায়, 100% দাও। মধ্যখণ্ড, মধ্যখণ্ড কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় ফ্লাজেলাম সঞ্চালনের জন্য শক্তি যোগায়। তার মানে মধ্যখণ্ডের সাথে কার সম্পর্ক? মাইটোকন্ড্রিয়া সম্পর্ক। আর লেজ বা ফ্লাজেলা, নামের সাথে যেহেতু লেজ আছে বা ফ্লাজেলা আছে, তাহলে বোঝাই যায় যেটা শুক্রাণুর দীর্ঘতম অংশ। তাহলে শুক্রাণুর শরীরের দীর্ঘতম অংশ হচ্ছে ফ্লেজ বা ফ্লাজেলা।
এবং একটু মনে করে বলো তো যে এই যে লেজ বা ফ্লাজেলা এটা কে সৃষ্টি করেছিল? এটা সৃষ্টি করেছিল কে? সেন্ট্রিওল, তাই না? সেটা সৃষ্টি করেছিল কে? সেন্ট্রিওল। তো সবাই একটু কমেন্ট করো তো যে শুক্রাণুর লেজ কে সৃষ্টি করে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে শুক্রাণুর লেজ কে সৃষ্টি করে? শুক্রাণুর লেজ কে সৃষ্টি করে? সেন্ট্রিওল। ভেরি গুড। আচ্ছা, আমরা পড়ে ফেলি ডিম্বাণু সৃষ্টি বা ওজেনেসিস। খেয়াল করো, ওজেনেসিসের ক্ষেত্রেও সেম। ওগোনিয়াম হচ্ছে 2n, প্রাইমারি ওসাইট হচ্ছে 2n, সেকেন্ডারি ওসাইট হচ্ছে আবার কি? n, তাই না? এবং আমরা সবাই জানি যে এখানে তিনটা পোলার বডি তৈরি হয়। তিনটা, কয়টা পোলার বডি তৈরি হবে? তিনটা পোলার বডি তৈরি হবে। এবং তিনটি পোলার বডি কি হয়? নষ্ট হয়ে যায়। তিনটা পোলার বডি কি হবে? নষ্ট হয়ে যাবে। এবং একটা কি হবে বলো তো? ওটিড বা ডিম্বাণু বা ওভাম এ পরিণত হবে। ওটিড বা ডিম্বাণু বা ওভামে পরিণত হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিসের মধ্যে কি পার্থক্য আছে? স্পারমাটোজেনেসিস এবং ওজেনেসিসের মধ্যে কি পার্থক্য আছে এটা একটু খেয়াল করি। দেখো, স্পারমাটোজেনেসিস মানেই হচ্ছে এখানে কি হবে বলতো? অসংখ্য শুক্রাণু সৃষ্টি হবে। কিন্তু ওজেনেসিসে কি হয়? কয়েকটি, তাই না? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা এখানে দেখো লেখাই আছে, সেটা হচ্ছে যে একটি প্রাইমারি স্পারমাটোসাইট 2n থেকে 4টি কি হয়? স্পারমাটিড সৃষ্টি হয়। কিন্তু সেম জিনিসটা এখানে একটি বৃহৎ উওটিড এবং 3টি ক্ষুদ্র পোলার বডি তৈরি হয়। যেখানে এখানে তোমার হচ্ছে যে 4টা স্পারমাটিড হবে, কিন্তু এখানে কিন্তু একটা হবে হচ্ছে উওটিড এবং 3টা হবে হচ্ছে কি? পোলার বডি। এই কথাটা ভুল করা যাবে না, 3টাই হবে পোলার বডি। আর দেখো, শুক্রাণুর মস্তকে অ্যাক্রোজোম সৃষ্টি হয়, কিন্তু কোনো আবরণী তৈরি হয় না। কোনো আবরণী তৈরি হয় না। কিন্তু ডিম্বাণুতে কি বলছে দেখো তো? অ্যাক্রোসোম সৃষ্টি হয় না, কিন্তু চারিদিকে আবরণী থাকে। চলে আসো ডিম্বাণুর গঠন। ডিম্বাণুর গঠনের মধ্যে একটু খেয়াল করি। আচ্ছা, ডিম্বাণু ঝিল্লির কথা লেখা আছে, তাই না? এখন এইখানে একটু দেখো একটা জিনিস, সেটা হচ্ছে যে ডিম্বাণু ঝিল্লি নিয়ে যে কথাটা লেখা হয়েছে সে কথাটা একটু আমাদের জানতে হবে। আচ্ছা, ডিম্বাণু ঝিল্লি খেয়াল করি, 3 ধরনের আবরণী দেখা যায়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ভাইটেলিন আবরণ। ঠিক আছে, এই কথাটা জানতে হবে যে ভাইটেলিন আবরণ। তারপরে হচ্ছে প্রাইমারি আবরণ, তারপরে হচ্ছে সেকেন্ডারি আবরণ। এই সেকেন্ডারি আবরণকে আমরা বলি হচ্ছে করোনা রেডিয়েটা। সেকেন্ডারি আবরণকে আমরা বলি কি? করোনা রেডিয়েটা। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে বলে ওপ্লাজম। সব পুরনো পড়াশোনা। ডিম্বাণুর সাইটোপ্লাজমকে কি বলে? ওপ্লাজম বলে। এবং এখানে একটা কথা 100% ইম্পর্টেন্ট, খেয়াল করবা যে মানুষের ডিম্বাণুটা হচ্ছে মাইক্রোলেসিথাল ধরনের। মাইক্রোলেসিথাল ধরনের এর অর্থ কি আসলে? এর অর্থ হচ্ছে যে কুসুমটা সাইটোপ্লাজমে সমানভাবে ছড়ায় থাকে। কুসুমটা সাইটোপ্লাজমে সমানভাবে ছড়ায় থাকে। সো এটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোলেসিথাল ধরনের। সবাই একটু কমেন্ট করবা যে মানুষের যে ডিম্বাণু সেটা কি ধরনের হয়? সেটা হচ্ছে মাইক্রোলেসিথাল ধরনের হয়। দেখো এখানে কি সুন্দর উদাহরণগুলো দেওয়া আছে। লেসিথাল, এ মানে কি? নাই। এ মানে কি? নাই। তাহলে এটা কি? মানুষের ডিম্বাণু, তাই না? তারপরে কি বলছে দেখো, মাইক্রোলেসিথাল, এটা হচ্ছে গিয়ে মানুষের, এতে ডিম্বাণুতে কুসুম কম থাকে, অ্যামফিওক্সাসের ডিম্বাণু। ম্যাক্রোলেসিথাল যেটা, সেখানে বলা হয়েছে মুরগি, হাঁস এবং অন্যান্য পাখির ডিম্বাণু। ঠিক আছে, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখো যে এখানে যে কথাটা লেখা হয়েছে যে মানুষের ডিম্বাণুকে বলা হয় মাইক্রোলেসিথাল ডিম্বাণু, এখানে কিন্তু সেটা অ্যালেসিথাল ভাবে দেওয়া আছে, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি আমরা কোনটা শিখবো, যেটা হচ্ছে আমাদের মাইক্রোলেসিথাল। ওকে, আচ্ছা, এবার একটু দেখো যে আরো কিছু প্রকারভেদ দেওয়া আছে। কুসুম বন্টনের ভিত্তিতে ডিম্বাণুর আরেকটা প্রকারভেদ দেওয়া আছে, এটা আমাদের একটু খেয়াল করতে হবে। তার আগে আমাকে একটু বলো তো যে মানুষের যে ডিম্বাণু তার সাইটোপ্লাজমকে কি বলা হয়?
কি নামে ডাকা হয়? মানুষের যে ডিম্বাণু, এটার যে সাইটোপ্লাজম, সেটাকে কি নামে ডাকা হয়? সবাই কমেন্ট করো। আচ্ছা, এবার আমরা একটু চলে আসি যে হোমোলেসিথাল, সেন্ট্রোলেসিথাল এবং হচ্ছে টেলোলেসিথাল, তিনটা শব্দ, হোমোলেসিথাল, সেন্ট্রোলেসিথাল এবং হচ্ছে টেলোলেসিথাল। সেটা হচ্ছে যদি সাইটোপ্লাজমে সমানভাবে বিস্তৃত হয় তাহলে সেটাকে হোমোলেসিথাল বলা হয়, হোমোলেসিথাল। এখানে একটু খেয়াল করো, মানুষের ডিম্বাণু যদি সেন্ট্রোলেসিথাল বলে তার মানে কেন্দ্রে আছে, তাহলে কি পতঙ্গ। যদি বলা হয় টেলোলেসিথাল, টেলো মানে কি, টেলোফেস পড়ছিল না, এক প্রান্তে থাকে, তাহলে এক প্রান্তে বিন্যস্ত, তাহলে অ্যান্সার কি হবে? মাছ, উভচর, সরীসৃপ এবং পাখির ডিম্বাণু। ঠিক আছে? আচ্ছা, যাদের এলেসিথাল আর মাইক্রোলেসিথাল নিয়ে কনফিউশন হচ্ছে তাদের জন্য বলি, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে তোমার এলেসিথাল, অ্যাকচুয়াল অ্যান্সার এটা। কারণ হচ্ছে যে মানুষের যে ডিম্বাণু থাকে তাতে বেসিক্যালি তোমার হচ্ছে যে কুসুম থাকে না, কিন্তু কথা আছে, কথা হচ্ছে যে কিছু জায়গায় আবার বলা হয় অত্যন্ত কম থাকে। ঠিক আছে? কিছু জায়গায় আবার কি বলা হয় বলো তো, যে অত্যন্ত কম থাকে। এই কম থাকলে সেটা যখন একটু সমানভাবে ছড়ায় থাকে তখন সেটাকে আবার আমরা মাইক্রোলেসিথাল বলি। ঠিক আছে? এই কথাটার জন্যই কিন্তু দুই রকম কথা তোমরা এখানে পাচ্ছ। শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কিছু পার্থক্য আছে, শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো আমাদের একটু লাগবে। চলো আমরা পার্থক্যগুলো একটু দেখে ফেলি। এখান থেকে আমাদের যতটুকু লাগবে সেটা হচ্ছে, দেখো যে সঞ্চিত খাদ্য, এটা কি সঞ্চিত খাদ্য থাকে শুক্রাণুতে? শুক্রাণুতে সঞ্চিত খাদ্য থাকে না, আর এখানে কি বলছে, সঞ্চিত খাদ্য থাকে। ঠিক আছে? নিষেকে চলে আসা যাক। দেখো, কিছু প্রাণীতে অন্তর্নিষেক হয়, তাই না? আর কিছু প্রাণীতে কি হয়, বহির্নিষেক হয়। একটু চিন্তা করে দেখো যে যারা কি মাছ এবং উভচর প্রাণী, যারা হচ্ছে কি মাছ এবং উভচর প্রাণী, তাদের ক্ষেত্রে কি হয়, বহির্নিষেক হয়। তাহলে বাকিরা কি, অন্তর্নিষেক। তাহলে একটা আমরা মুখস্থ করব যে মাছ আর উভচর হচ্ছে বহির্নিষেক। গ্যামেটের ভিত্তিতে স্বনিষেক আছে এবং পরনিষেক আছে। খেয়াল করে দেখো, যত কৃমির নাম লেখা আছে, যত কৃমির নাম লেখা আছে সবাই হচ্ছে স্বনিষেক, আর বাকিরা কি তাহলে পরনিষেক। দেখো, নিষেকের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, সবাই সংজ্ঞাটা পড়ে ফেলবা, যে সেকেন্ডারি ওসাইট এবং পরিণত শুক্রাণুর যে নিউক্লিয়াস তারা যদি একীভূত হয় তখন সেটাকে আমরা বলি নিষেক। খেয়াল করো, কোথায় হয়, স্ত্রীর ডিম্বনালী বা ফেলোপিয়ান নালীতে সংঘটিত হয়। কথাটা 100% ইম্পর্টেন্ট, পড়তেই হবে যে নিষেক প্রক্রিয়া এটা কোথায় হয়। নিষেক প্রক্রিয়া এটা হয় হচ্ছে ডিম্বনালী বা ফেলোপিয়ান নালীতে, ডিম্বনালী বা ফেলোপিয়ান নালীতে। সবাই একটু কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করবা যে কোথায় হয়, নিষেক কোথায় হয়। ওকে, আচ্ছা এবার দেখো যে এই যে নিষেকের যে ক্ষমতা, কি লেখছে, ডিম্বাণু নিষিক্ত হওয়ার ক্ষমতা 24 থেকে 36 ঘন্টা বজায় থাকে। নিষেকের ক্ষমতা 24 থেকে 36 ঘন্টা বজায় থাকে এবং ডিম্বাণুটি 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। ইমপ্লান্টেশন, নিষেকের কত দিনের মধ্যে ইমপ্লান্টেশন হয়? 6 থেকে 9 দিনের মধ্যে। নিষেকের কত দিনের মধ্যে ইমপ্লান্টেশন হয়? 6 থেকে 9 দিনের মধ্যে। এবার খেয়াল করো যে সেটা হচ্ছে জাইগোট বিভাজিত হয়ে যে কোষপুঞ্জ তৈরি করে তাকে বলা হয় মরুলা, তাই না? আমাদের পুরনো পড়াশোনা, যে জাইগোট যে কোষপুঞ্জ তৈরি করে তাকে বলা হয় হচ্ছে মরুলা। এরপরে বলা হয়েছে কি, দেখো তো, মরুলা থেকে তৈরি হবে ব্লাস্টুলা, মরুলা থেকে তৈরি হবে ব্লাস্টুলা। এবং এই যে ব্লাস্টোসিস্ট, এই এই অবস্থাতেই কিন্তু সে ইমপ্লান্টেশনটা হয়। তাহলে পরীক্ষা দিতে পারে যে কোন অবস্থায় ইমপ্লান্টেশন হয়, সেটার অ্যান্সার হচ্ছে ব্লাস্টোসিস্ট। এবং খেয়াল করো যে ব্লাস্টোসিস্ট কত দিনের মধ্যে জরায়ুতে এসে পৌঁছায়, এটা হলো 4 থেকে 5 দিনের মধ্যে, 4 থেকে 5 দিনের মধ্যে। এরপর কি বলছে খেয়াল করো যে ব্লাস্টোসিস্টে কয়টির মতো কোষ থাকে, ব্লাস্টোসিস্টে কয়টির মতো কোষ থাকে, 100টির মতো কোষ থাকে এবং প্রতিটা কোষকে আমরা ডাকি ব্লাস্টোমিয়ার নামে এবং স্তরগুলোকে আমরা বলি ট্রোফোব্লাস্ট। স্তরগুলোকে আমরা কি নামে রাখি, ট্রোফোব্লাস্ট নামে রাখি। আচ্ছা, এবার
একটু খেয়াল করো তো যে অমরা বা প্লাসেন্টা যখন বলা হচ্ছে, খেয়াল করো প্লাসেন্টার ওজন কত? 600 গ্রাম। প্লাসেন্টার ওজন কত? 600 গ্রাম। এবং সেটা কখন গঠিত হয়? নিষেকের 12 সপ্তাহ পরে গঠিত হয়। তাহলে প্লাসেন্টার ওজন কত? প্লাসেন্টার ওজন 600 গ্রাম। প্লাসেন্টার ওজন হচ্ছে 600 গ্রাম। এবং এই যে প্লাসেন্টা, এটা কখন গঠিত হবে? নিষেকের 12 সপ্তাহ পরে গঠিত হবে। খেয়াল করি যে 8 সপ্তাহ পর, এটাকে আবার কেউ 4 পড়ো না, 8 সপ্তাহ পর যখন মানুষ এই যে ভ্রূণটা মানুষের অবয়ব লাভ করে, তখন তাকে বলা হয় ফিটাস। দেখো, ফিটাস বলতে গেলে 8 শব্দটা উচ্চারণ করতে হয়, তাহলে ফিট আস, তাই না? তাহলে 8। আর তারপরে দেখো ফিটাসের অংশ হচ্ছে কি? কোরিয়নিক কোষ। ঠিক আছে, ফিটাসের অংশ হচ্ছে কি? কোরিয়নিক কোষ। আর সবাই তোমাদের মনে আছে কিনা অনাক্রম্যতা? খেয়াল করো যে মায়ের বডি থেকে বাচ্চার বডিতে কিছু অ্যান্টিবডি যায়, তাই না? এই অ্যান্টিবডি গুলা কিন্তু আমরা পড়ছিলাম আইজিজি, মনে আছে তো? আইজিজি, মায়ের বডি থেকে বাচ্চার বডিতে কি যাচ্ছে? আইজিজি যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার একটু খেয়াল করো, কিছু কিছু হরমোন আছে যেগুলো নিঃসরণ হয় অমরা থেকে। অমরাও কেমন গ্রন্থির মতো কাজ করে? অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে, কারণ এখান থেকে হরমোন আসে। কি কি? এস্ট্রোজেন আসে, প্রোজেস্টেরন আসে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আসে, এবং হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন আসে। তাহলে 4টা হরমোন, ঠিক আছে? পারতেই হবে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপরে বলছে কি হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এবং হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। এর মধ্যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন যেটা, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন যেটা, এই জিনিসটা দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করা হয়, যেটা আমরা আগেই পড়ে ফেলছি। সঞ্চয়, অমরা কিছু জিনিস সঞ্চয় করে, চর্বি, গ্লাইকোজেন, লৌহ। অমরা কিছু জিনিস সঞ্চয় করে, চর্বি, গ্লাইকোজেন, লৌহ। অমরা ভ্রূণের জন্য কি করে? রক্তের আধার হিসেবে কাজ করে। এবং তোমাদের এখানে এই জিনিসটা অবশ্যই জানতে হবে, খেয়াল করো যে আমরা বলছিলাম ভাস ডিফারেন্স নামে একটা স্ট্রাকচার ছিল, যেটা কি হয় 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা হয়। একটু খেয়াল করো তো, আম্বিলিকাল কর্ডের দৈর্ঘ্য কত? 40 থেকে 50 সেন্টিমিটার। আম্বিলিকাল কর্ডের দৈর্ঘ্য কত? 40 থেকে 50 সেন্টিমিটার। কিছু ভ্রূণীয় আবরণী আছে, খেয়াল করি 4টা ভ্রূণীয় আবরণী বা ঝিল্লি আছে। 4টা ঝিল্লি আছে, কি কি? অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি। অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি। কি কি বলো তো? অ্যামনিয়ন কি করে? শুষ্কতার হাত থেকে রক্ষা করে, ঝাঁকুনিজনিত আঘাত থেকে রক্ষা করে। শুষ্কতার হাত থেকে রক্ষা, ঝাঁকুনিজনিত আঘাত থেকে রক্ষা। অ্যালান্টয়েস কি করে? শ্বসনে সাহায্য, রেচনে সাহায্য, শ্বসনে সাহায্য, রেচনে সাহায্য। কোরিয়ন কি করে? প্লাসেন্টা গঠন করে, প্লাসেন্টা গঠন করে, প্লাসেন্টা গঠন করে। এবং খেয়াল করে দেখো, এই কোরিয়নটাই কিন্তু সর্ববহিস্থ আবরণ, অর্থাৎ ভ্রূণের যতগুলো এই 4টা আবরণ আছে, এর মধ্যে সবচেয়ে বাইরের আবরণটাই হচ্ছে কোরিয়ন। আচ্ছা, কুসুমথলি, খেয়াল করো কি লেখা আছে? স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে, স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে। খেয়াল করি ব্লাস্টোসিস্টে প্রায় 100টির মতো কোষ, ব্লাস্টোসিস্টে কি থাকে? প্রায় 100টির মতো কোষ থাকে। এই কথাটা আমরা কিন্তু আগেও পড়ছি, তাই না? গ্যাস্ট্রুলেশনে চলে আসো। কি বলছে? গ্যাস্ট্রুলার ভেতর তরলপূর্ণ প্রাথমিক খাদ্য গহ্বরকে বলা হয় আর্কেন্টেরন। খুব ইম্পর্টেন্ট, সবাই একটু কমেন্ট করো যে গ্যাস্ট্রুলার ভেতর তরলপূর্ণ প্রাথমিক খাদ্য গহ্বরকে কি নামে ডাকা হয়? এটা হচ্ছে আর্কেন্টেরন। সেটা হচ্ছে গ্যাস্ট্রুলার ভেতর তরলপূর্ণ প্রাথমিক খাদ্য গহ্বরকে আর্কেন্টেরন বলা হয়। তাহলে বলো তো যে আর্কেন্টেরন কাকে বলে? সেটা হচ্ছে যে গ্যাস্ট্রুলার ভেতর তরলপূর্ণ প্রাথমিক যে খাদ্য গহ্বর থাকে তাকে বলা হয় আর্কেন্টেরন। এবং বলা হয়েছে যে এই পর্যায়ে ভ্রূণীয় 3টা স্তর গঠিত হয়, ভ্রূণীয় 3টা স্তর গঠিত হয়। খেয়াল করো যে অর্গানোজেনেসিস বলে একটা শব্দ আছে। অর্গানোজেনেসিস কখন হয়? গ্যাস্ট্রুলেশনে সৃষ্ট ভ্রূণীয় স্তর থেকে ভ্রূণের অঙ্গকুড়ি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। গ্যাস্ট্রুলেশনে সৃষ্ট ভ্রূণীয় স্তর থেকে ভ্রূণের অঙ্গকুড়ি সৃষ্টির প্রক্রিয়াকে অর্গানোজেনেসিস বলে। আর এমব্রায়োজেনেসিস কি জিনিস? এটা
জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় এমব্রায়োজেনেসিস। জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় এমব্রায়োজেনেসিস। আচ্ছা, তিনটা ভ্রূণীয় স্তরের পরিণতি। তিনটা ভ্রূণীয় স্তরের পরিণতি। অ্যাক্টোডার্ম, এখানে মনে রাখার জন্য একটু নেমোনিক্স আছে, নেমোনিক্সটা তোমাদের আমি বলে দেই। এনামুলের চোখের অপটিক স্নায়ুতে অনেক পাওয়ার। এনামুলের চোখের অপটিক স্নায়ুতে অনেক পাওয়ার। এনামুলটা কি বলতো? এনামুলটা হচ্ছে দাঁতের এনামেল। তারপরে চোখের কি বলতো? চোখের বলতে চোখ। তারপরে কি? অপটিক স্নায়ু, তাহলে নিশ্চয়ই আমাদের যে স্নায়ুর মধ্যে অপটিক স্নায়ু আছে সেটা চলে আসবে। এবং তারপরে দেখো তো কি বলতে চায়, সেটা হচ্ছে আমাদের যত স্নায়ু, যত আমরা তো জানি তাই না, যে স্নায়ুতন্ত্র পুরোটাই কিন্তু কার মধ্যে আসবে? এক্টোডার্মের মধ্যে আসবে। তারপরে কি বলতে চায়? তারপরে বলতে চায় হচ্ছে পাওয়ার অনেক। পাওয়ার বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে পায়োর আবরণী, পায়োর আবরণী। আর অনেক যেটা, সেটা হচ্ছে অন্তঃকর্ণ। ঠিক আছে, অনেক বলতে অন্তঃকর্ণ। দেখো নিউরাল ক্রেস্ট বলে একটা জিনিস আছে, সেখান থেকে কিছু স্নায়ুগ্রন্থি আসে, অ্যাড্রেনাল মেডুলা আসে। তারপরে নিউরাল নালী আছে, এখান থেকে আসে সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক। কিন্তু দেখো সবাই কিন্তু আলটিমেটলি এক্টোডার্মেরই পার্ট, তাই না? এই নিউরাল নালী বলো, নিউরাল ক্রেস্ট বলো, তারা আলটিমেটলি কার পার্ট? এক্টোডার্মের পার্ট। ঠিক আছে, অতএব দুশ্চিন্তা করার কিছু নাই। মেসোডার্মে চলে আসি আমরা। দেখো এই মেসোডার্মের ভিতরে তিনটে স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে এপিমিয়ার, মেসোমিয়ার, হ্যাঁ, হাইপোমিয়ার। তাহলে আমরা গড়ে যদি বলি, সেখানে আমরা একটা নেমোনিক্স ইউজ করি, সেটা হচ্ছে ডালিমে লম্বা পেরেক। ডালিমে লম্বা পেরেক সংযোজন। ডালিমে লম্বা পেরেক সংযোজন। এই ডালিমের মধ্যে কি আছে বলতে পারবা? ডালিমের মধ্যে আছে হচ্ছে আমাদের দাঁতের ডেন্টিন অংশ থাকে। হ্যাঁ, দাঁতে যে ডেন্টিন থাকে সেই অংশটা, ত্বকের ডার্মিস। তারপরে হচ্ছে তোমার লম্বা পেরেক। লম্বা বলতে আমরা আসলে কি বুঝাই? লম্বা বলতে আমরা বুঝাই হচ্ছে লসিকা তন্ত্র, লসিকা তন্ত্র। তারপরে প্লিহা, পথে প্লিহা, পেরিটোনিয়াম। ঠিক আছে, এই যে স্ট্রাকচার গুলো আছে, প্লিহা, পেরিটোনিয়াম। তারপরে আছে হচ্ছে তোমার পেশি। হ্যাঁ, এই কথাগুলো। রেতে হচ্ছে যত রেচন তন্ত্র আছে, রেতে কি যত রেচন তন্ত্র আছে সবাই, তাহলে রেচন তন্ত্র। তারপরে হচ্ছে সংযোজন। সংযোজন বলতে আসলে কি বুঝায়? বুঝায় হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র। এবং হচ্ছে জোতে হচ্ছে কি হবে বলতো? জোতে হবে হচ্ছে যোজক টিস্যু, যত রকমের যোজক টিস্যুস আছে সবগুলো এর মধ্যে আসবে। এবং তারপরে জনে হচ্ছে কি? জনন অঙ্গ। ঠিক আছে, তাহলে এই কথাগুলো খেয়াল রাখবা। আর এগুলো বাদ দিলে মোটামুটি যা থাকে সবাই কি? এন্ডোডার্ম। আচ্ছা, পরিস্ফুটনের কোন সপ্তাহে কি ঘটে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করি। পরিস্ফুটনের কোন সপ্তাহে কি ঘটে এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। ওকে, দেখো প্রথম সপ্তাহে কি হয়? প্রথম সপ্তাহে নিষেকের দেখো 9 দিন পরে কি হয়? ইমপ্লান্টেশন হয়। দ্বিতীয় সপ্তাহে কি হয় বলতো? অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই তিনটা ভ্রূণীয় স্তরে ভাগ হয় হচ্ছে দ্বিতীয় সপ্তাহে। এরপর তৃতীয় সপ্তাহে যদি চলে আসা যায়, আমরা একটু কিওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি। দেখো মাসিক বন্ধ থাকে, তাহলে মাসিকে অক্ষর কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে তৃতীয় সপ্তাহ। চতুর্থ সপ্তাহ একটু খেয়াল করি যে হৃৎপিণ্ড, রক্তনালী, রক্ত, তাই না? এই কথাগুলো আছে। দেখো হৃৎপিণ্ডে অক্ষর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। রক্তনালীতে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? তাহলে এই যে চারটা জিনিস আছে, সেখানে আমাদের চতুর্থ সপ্তাহ। পঞ্চম সপ্তাহ মস্তিষ্ক কি অবস্থায় থাকে? বৃদ্ধিরত অবস্থায় থাকে। মস্তিষ্ককে ইংলিশে কিভাবে লেখে? ব্রেন, তাই না? তাহলে ব্রেইনে অক্ষর কয়টা আছে বলো তো? ব্রেইনে অক্ষর আছে হচ্ছে 5টা, তাহলে পঞ্চম সপ্তাহ। আর পঞ্চমের প দিয়ে মনে রাখতে পারো পদ 20। পঞ্চমের প দিয়ে মনে রাখতে পারো পদ 20। আচ্ছা, 6 নাম্বার, সেটা হচ্ছে কি? 6। দেখো খেয়াল করো, ষষ্ঠ সপ্তাহ চোখ এবং কান গঠনের সূত্রপাত হয়। চোখ এবং কান গঠনের সূত্রপাত হয়। সবাই তো পঞ্চ ইন্দ্রিয় চিনি আমরা, তাই না? চোখ কান কার পার্ট? পঞ্চ ইন্দ্রিয়ের পার্ট। তাহলে আমরা যদি মনে রাখি ষষ্ঠ ইন্দ্রিয় বা 6 সেন্স, তখন আমরা চোখ কান দিয়ে মনে রাখতে পারি। সপ্তম স্নায়ুর নাম কি? ফেসিয়াল স্নায়ু।
তাহলে ফেসিয়াল স্নায়ু কয় নাম্বার? 7 নাম্বার না? তাহলে দেখো মুখমণ্ডলের সাথে কার? সপ্তম সপ্তাহ। অষ্টম সপ্তাহের কথা আমরা বলেছিলাম যে ফিটাস বলা হয়। অষ্টম সপ্তাহে কি বলা হয়? ফিটাস বলা হয়। আর 12তম সপ্তাহ মনে রাখবো যে এখানে অলমোস্ট সবই তৈরি হয়। কি হয়? সব তৈরি হয়। তাহলে সব 12, সব কি 12, সব পড়বা এভাবে যে সব 12। আর 24তম সপ্তাহে চোখের পাতা, 24তম সপ্তাহে চোখের পাতা। আর 38তম সপ্তাহে কি হয়? সাধারণত শিশু জন্মগ্রহণ করে। ঠিক আছে, এই কথাগুলো খেয়াল রাখবা। সাধারণত শিশু কি হয় ওই সময়? জন্মগ্রহণ করে। এরপর একটা কথা দেখো লেখা আছে যে কখন আসলে মানব ভ্রূণের উপর যে কোনো ধরনের গবেষণা নিষিদ্ধ? দ্বিতীয় সপ্তাহের পর থেকে। এই কথাটা ভালো করে খেয়াল রাখবো যে দ্বিতীয় সপ্তাহের পর থেকে মানব ভ্রূণের উপরে যে কোনো ধরনের যে গবেষণা আছে সেগুলো বন্ধ। এরপর একটু আমরা খেয়াল করি যে মাতৃগর্ভে প্রথম হৃদস্পন্দন শুরু হয় চতুর্থ সপ্তাহে। দেখো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, দেখছো? তাহলে মাতৃগর্ভে প্রথম হৃদস্পন্দন শুরু হয় চতুর্থ সপ্তাহে। এই কথাগুলো খেয়াল রাখবো। শিশু প্রসবে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খেয়াল করো যে মানুষের গর্ভকাল বা গর্ভাবস্থান কাল হচ্ছে 38 থেকে 40 সপ্তাহ এবং জরায়ুতে ফিটাস আসলে কয় সপ্তাহ অবস্থান করে? সেটা হচ্ছে 38 সপ্তাহ। সবাই একটু কমেন্ট করো যে জরায়ুতে ফিটাস কত সপ্তাহ অবস্থান করে? জরায়ুতে ফিটাস কত সপ্তাহ অবস্থান করে? সেটা হচ্ছে 38 সপ্তাহ। এরপর দেখো চিকিৎসা সংক্রান্ত পরিচর্যার একটা অংশ দেওয়া আছে, সেটা হলো যে WHO বলেছে যে গর্ভাবস্থায় মোটামুটি 4 বার কিন্তু ডক্টরের কাছে যাওয়া উচিত। গর্ভাবস্থায় কয়বার যাওয়া উচিত? 4 বার যাওয়া উচিত। এবং গর্ভাবস্থায় কোন টিকাটা নিতে হবে? টিটেনাস টিকার কথা বলা হয়েছে। টিটেনাস টিকার কথা বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা, শিশু জন্মের ক্ষেত্রে একটু খেয়াল করি। শিশু জন্মের প্রথম 5 দিনে যে ঘন হলুদ বর্ণের মায়ের বুকের দুধ তৈরি হয়, শিশু জন্মের প্রথম 5 দিনের মধ্যে যে ঘন হলুদ বর্ণের মায়ের বুকের দুধ তৈরি হয় সেটাকে বলা হয় কলোস্ট্রাম। কলোস্ট্রাম বলা হয়, কলোস্ট্রাম। আরেকটা জিনিস একটু খেয়াল করো যে মানব ভ্রূণে সারফেক্টেন্ট ক্ষরণ, এটা তোমরা পড়েছিলা শ্বসনতন্ত্রের মধ্যে পড়েছো যে সারফেক্টেন্ট কখন ক্ষরণ করা শুরু হয়? পড়ছিলা? মনে আছে যে কখন আসলে শ্বাসের ব্যাপারটা শুরু হয়? সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ বয়স থেকে। আচ্ছা, এরপরে কি গর্ভনিরোধক কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিটা আমাদের জন্য 100% পরীক্ষায় দেখো লাগবেই, সেটা হচ্ছে স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি। দেখো সকল বোর্ডে 18 সালে আসছে, ইম্পর্টেন্সটা বোঝাই যাচ্ছে তাই না? তো ভ্যাসেকটমি, খেয়াল করো যে পুরুষের ক্ষেত্রে উভয় দিকে ভাস ডিফারেন্স, তার আরেক নাম কি? শুক্রনালী অংশ কেটে বেঁধে দেওয়া হয়। তাহলে যদি বলা হয় যে আমাদের ভ্যাসেকটমিতে কোন অংশ কেটে ফেলা হয়, সেটা হচ্ছে গিয়ে ভাস ডিফারেন্স। দেখছো, এই কথাটা খেয়াল রাখতে হবে। এবং ভাস ডিফারেন্সের আরেক নাম কি? শুক্রনালী। টিউবেকটমির আরেক নাম লাইগেশন। কাদের করা হয়? নারীদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে করা হয় টিউবেকটমি, যার অপর নাম হচ্ছে লাইগেশন। এবং এই যে টিউবেকটমি বা লাইগেশন, এই জিনিসটা করা হয় কোথায়? ফেলোপিয়ান নালীতে। কারণ ফেলোপিয়ান নালী বা কি টিউব বলছিলাম না? আইভিএফ, কৃত্রিম গর্ভধারণ। ঠিক আছে, খেয়াল করো যে এখানে যে কথাটা লেখা আছে ইনভিট্রো নিষেক বলা হয়। এটাকে কি বলা হয়? ইনভিট্রো নিষেক। এটা একটা ল্যাটিন ভাষার শব্দ। ইনভিট্রো মানে কাচের ভেতর, ইনভিট্রো মানে কাচের ভেতর। এবার একটু খেয়াল করো, প্রথম যে টেস্ট টিউব বেবি তার নাম হচ্ছে লুইস ব্রাউন। প্রথম যে টেস্ট টিউব বেবি তার নাম হচ্ছে লুইস ব্রাউন। 2010 সালে আইভিএফ পদ্ধতির জনক রবার্ট এডওয়ার্ড নোবেল পুরস্কার পান। আমরা জানি অটোমেটিক্যালি নোবেল পুরস্কারের সালগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে রবার্ট যে এডওয়ার্ড ছিলেন, উনি 2010 সালে আইভিএফ পদ্ধতির জনক এবং নোবেল প্রাইজ পেয়েছেন, তাই না? বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্ট টিউব বেবি কি? হীরা, মণি এবং মুক্তা, তাই না? 2001 সালে। এই কথাটা খেয়াল রাখবা, ডক্টর ফাতেমা পারভিন ছিলেন তত্ত্বাবধায়ক। আচ্ছা, এবার একটু খেয়াল করি, কিছু বিশেষ তথ্য দেওয়া আছে, দুইটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, খেয়াল করো যে আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের সম্ভাবনা কত %? খুবই খুবই ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিয়ে পড়বা। লেখো, কমেন্ট করো সবাই। 20 থেকে 30%। আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের যে সম্ভাবনা সেটা হচ্ছে 20 থেকে 30%। তাহলে আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের যে সম্ভাবনা সেটা হচ্ছে 20 থেকে 30%। আচ্ছা, এটা একটু খেয়াল করলাম।
এবার চলে আসো আইভিএফ এর ধাপ। দেখো খেয়াল করো কয়টা ধাপ আছে, হেডলাইনগুলো আগে পড়তে হবে ভালোভাবে। স্বাভাবিক রজচক্র দমন, ডিম্বাণু সরবরাহ বৃদ্ধি, অগ্রগতি, সংগ্রহ, শুক্রাণু সংগ্রহ, নিষিক্তকরণ, ভ্রূণ স্থানান্তর। তাহলে কতগুলো ধাপ আছে, ধাপগুলোর নাম অবশ্যই পড়তে হবে। এবং এখানে একটা প্রশ্ন আছে, দেখো ডিম্বাণু সংগ্রহের কত ঘন্টা আগে ডিম্বাণু পরিপক্কতার জন্য হরমোন ইনজেকশন দেওয়া হয়? 34 থেকে 38 ঘন্টা। এরপর একটু খেয়াল করো, ডিম্বাণু উৎপাদন বাড়াতে কোন হরমোনযুক্ত ইনজেকশন দেওয়া হয়? ডিম্বাণু উৎপাদন বাড়াতে কোন হরমোনযুক্ত ইনজেকশন দেওয়া হয়? সেটা হচ্ছে এফএসএইচ। এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, প্রজননতন্ত্রে কিছু সমস্যা রয়েছে। এখানে 1 নাম্বার যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, পৃথিবীর 15% দম্পতি হচ্ছেন অনুর্বর, আর 1 থেকে 2% দম্পতি হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধা। বন্ধা মানে কি? বন্ধা মানে হচ্ছে যে এটা হলো কমপ্লিটলি ইনফার্টাইল, এখান থেকে আর কোনো কিছুই আসলে পসিবল হয় না। কিন্তু 15% দম্পতি হচ্ছেন অনুর্বর। অনুর্বর মানে হলো যে যাকে বা যেই সকল ক্ষেত্রে কোনো না কোনো ট্রিটমেন্টের মাধ্যমে হয়তো এটা ঠিক করা যেতে পারে। দেখো পুরুষের ক্ষেত্রে দেওয়া আছে যে শুক্রাণুর অনুপস্থিতি, শুক্রাণুর অনুপস্থিতির আরেক নাম হচ্ছে অ্যাজুস্পার্মিয়া। অ্যাজুস্পার্মিয়া। আর কম সংখ্যক যদি থাকে তখন কি? অলিগো। সবাই তোমরা এই টার্মগুলোর সাথে পরিচিত। অলিগো মানে কম, এ মানে নাই, তাহলে অ্যাজুস্পার্মিয়া মানে শুক্রাণু নাই, অলিগো মানে কম আছে। কত কম আছে? 20 মিলিয়নের কম আছে। প্রতি মিলিলিটারে 20 মিলিয়নের কম আছে। অটো ইমিউনিটির জন্য 5 থেকে 10% ঘটনা ঘটে থাকে। আর শুক্রাণুর অনুপস্থিতি কোন কোন রোগে হয় এটা একটু চেষ্টা করবা পড়ে রাখার জন্য। কি কি আছে? গনোরিয়া, সিফিলিস, মামস এবং গলগণ্ড। জিনগত একটা রোগ দেখো, আলিংসের রেফারেন্সে আছে, দেখো সিস্টিক ফাইব্রোসিস। ঠিক আছে, সিস্টিক ফাইব্রোসিস এই রোগটার কারণে কি হতে পারে? অক্ষমতা তৈরি হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি নারীর ক্ষেত্রে। দেখো পার্সেন্টেজ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, খুব পার্সেন্টেজ গুলো ভালো করে পড়বা। ডিম্বপাতে ব্যর্থতা 1 নাম্বার, দেখো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। নাম্বার 2 অপরিণত মেনোপজ এবং হচ্ছে তোমার হরমোনের ভারসাম্যহীনতা। 10% নারীর ক্ষেত্রে এই ডিম্বপাতের ব্যর্থতা হচ্ছে বন্ধ্যাত্বের কারণ। 2 নাম্বার 35% ক্ষেত্রে কারণ হচ্ছে ডিম্বনালীর ক্ষত। এখানে একটা রোগের কথা লেখা আছে এন্ডোমেট্রিওসিস। এখানে একটা রোগের কথা লেখা আছে এন্ডোমেট্রিওসিস। দেখো জরায়ুর ক্ষত 5 থেকে 10% ক্ষেত্রে এরকম হতে পারে। 4 নাম্বার উচ্চমাত্রার লুটিনাইজিং হরমোন অথবা কি প্রোল্যাকটিন। এই কথাটা খেয়াল রাখবা যে উচ্চ মাত্রার কথা লেখা হয়েছে, পরীক্ষায় কিন্তু এভাবে অপশন দিয়ে দিতে পারে নিম্ন মাত্রা, তখন আমাদের কিন্তু ঝামেলা হবে। শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি। 6 নাম্বার নারীর ডিম্বপাতে ভারসাম্যহীনতার মূল কারণ 100% দিয়ে রাখো। নারীর ডিম্বপাতে ভারসাম্যহীনতার মূল কারণ হচ্ছে এস্ট্রোজেন। ভ্রূণ বৃদ্ধির কিছু সমস্যা আছে, দেখো একটু খেয়াল করে। এখানে জিনগত, ক্রোমোজোমগত এবং টেরাটোজেন জনিত দিছে। তো জিনগত আছে অটোজোমাল। কি কি রোগ? ফিনাইল কিটোনিউরিয়া এবং হান্টিংটনস ব্যাধি, এটা হচ্ছে অটোজোমাল। সেক্স লিঙ্কড আছে হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ফ্রাজাইল এক্স সিনড্রোম। ট্রাইসোমি 21 বা ডাউন সিনড্রোম বলা হয়, এটা হচ্ছে ক্রোমোজোমগত। আর টেরাটোজেন কি কি আছে দেখো, রুবেলা বা জার্মান হাম, এইচআইভি, হেপাটাইটিস বি, সাইটোমেগালো ভাইরাস, দীর্ঘকালীন অসুস্থতা, ধূমপান, মদ্যপান, মানসিক অবস্থা এবং হচ্ছে খাদ্য গ্রহণ। হ্যাঁ, এগুলোর ভিতরে বিভিন্ন ফ্যাক্ট আছে যেগুলো এর জন্য দায়ী। যদি অতিরিক্ত অ্যালকোহল খাওয়া হয় তখন বাচ্চা যে অসুখে ভুগতে পারে সেটার নাম হচ্ছে ফিটাল অ্যালকোহল সিনড্রোম। এবং মা যদি অ্যালকোহল সেবনকারী হয়ে থাকে তাহলে মস্তিষ্কে যে সমস্যাটা হবে বাচ্চার সেটাকে বলা হয় প্রোসেনসেফালি। প্রোসেনসেফালি বলা হয়, আছে প্রোসেনসেফালি বলা হয়। ভেরি গুড। আচ্ছা, এবার এই যে দেখো কিছু রোগের কথা লেখা আছে, খেয়াল করো। যেমন দেখো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে দেখো ক্ল্যামাইডিয়া হয়, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাইটিস দিয়ে, গনোরিয়া নাইসেরিয়া গনোরি দিয়ে, সিফিলিস হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম দিয়ে। কিছু ভাইরাসের কথা লেখা আছে, হেপাটাইটিস আমরা জানি, হারপিসটা ডাবল স্টার দিয়ে রাখো, হারপিস সিমপ্লেক্স 1 আর 2 দিয়ে হয়। এইডস তো আমরা জানি। পরজীবীর ভিতরে আছে স্ক্যাবিস এবং প্রোটোজোয়ার মধ্যে আছে হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস। ট্রাইকোমোনিয়াসিস।
সিফিলিসের জীবাণুটা একটু খেয়াল করে দেখো, সিফিলিসের জীবাণুর নাম ট্রেপোনেমা প্যালিডাম, 100% ইম্পর্টেন্ট। সিফিলিসের যে জীবাণু সেটার নাম হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম, ট্রেপোনেমা প্যালিডাম, এই কথাটা খেয়াল রাখবা। ট্রেপোনেমা প্যালিডাম 100%। এবং একটা জিনিস খেয়াল করো, সিফিলিসের জীবাণু সংক্রমিত হলে কতদিনের মাথায় লক্ষণ প্রকাশ পায়? 21 দিনের মাথায় লক্ষণ প্রকাশ পায়, তবে ব্যক্তি বিশেষের সময়কাল হতে পারে 10 থেকে 90 দিন। তাহলে 21 দিনের মধ্যে সংক্রমণ হতে পারে, কিন্তু স্পেশালি সময় অনেক সময় 10 থেকে 90 দিনের মধ্যে থাকে। খেয়াল করো, এটার পর্যায় হলো 4টা: প্রাথমিক, মাধ্যমিক, সুপ্ত, বিলম্বিত। প্রাথমিক, মাধ্যমিক, সুপ্ত, বিলম্বিত। কয়টা ধাপ আছে? 4টা ধাপ আছে। চারটা ধাপ আছে। কি কি? 21 দিন পরে ক্ষত প্রকাশিত হয়, একে বলা হয় হচ্ছে ক্যাঙ্কার। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে ঘটে। তারপরে একটু খেয়াল করো, বিলম্বিত পর্যায়ে, এটা কি 10 থেকে 30 বছর পরে হতে পারে। বিলম্বিত পর্যায়টা কত বিলম্বে হতে পারে? সেটা হচ্ছে 10 থেকে 30 বছর পরে হতে পারে। এরপর একটু খেয়াল করো, শনাক্তকরণ। রক্তের শনাক্তকরণ পরীক্ষার নাম কি? টিপিএইচএ টেস্ট, ভিডিআরএল টেস্ট। এই দুটো নাম ভালোভাবে পড়তে হবে, টিপিএইচএ এবং ভিডিআরএল। চিকিৎসা, একটা চিকিৎসা ভালো করে যদি আমরা পড়ি সেটা হচ্ছে বেনজাথিন পেনিসিলিন জি, বেনজাথিন পেনিসিলিন জি, অথবা অনেক সময় ডক্সিসাইক্লিন বা অ্যাজিথ্রোমাইসিনও দেওয়া যায়। 3টা রোগের সুপ্তিকাল একসাথে দেওয়া আছে, 100% ইম্পর্টেন্ট, সবগুলোই ভালো করে পড়তে হবে। যে সিফিলিসের ক্ষেত্রে হচ্ছে তোমার 10 থেকে 90 দিন, গনোরিয়াতে 2 থেকে 13 দিন, এইডস এর ক্ষেত্রে 6 মাস থেকে 10 বছর। গনোরিয়া খেয়াল করে দেখো, নেশেরিয়া গনোরি প্রজাতিভুক্ত একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। তারপর কি বলছে দেখো, 2 থেকে 13 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, 2 থেকে 13 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। এবং খেয়াল করে দেখো, মায়ের এই রোগটা থাকলে বাচ্চার কি হতে পারে? অপথ্যালমিয়া নিওনাটোরাম, অপথ্যালমিয়া নিওনাটোরাম। তখন কি হয়? বাচ্চা চোখের প্রদাহ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেখো, পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন নামক অ্যান্টিবায়োটিক। এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে এইডস। খেয়াল করো, এইডস এর মধ্যে লেখা আছে কি? 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ডক্টর রবার্ট গ্যালো এটা আবিষ্কার করেছে। মানুষের মরণব্যাধি এইডস এর কারণ হচ্ছে এইচআইভি। এবং বলতে পারো যে এটা আমাদের কোন রক্তকণিকাকে আক্রমণ করে? সেটা হচ্ছে ম্যাক্রোফেজ এবং T4 লিম্ফোসাইট। ঠিক আছে, আর এইচআইভি প্রবেশ করার কত দিনের মধ্যে লক্ষণ প্রকাশ করে? এটা একটু কমেন্ট করো তো। এইচআইভি প্রবেশ করার কত দিনের মধ্যে লক্ষণ প্রবেশ করে? আচ্ছা, সেটা হচ্ছে 6 মাস থেকে 10 বছর। 6 মাস থেকে 10 বছর, এই কথাটা খেয়াল রাখবা। যদি মস্তিষ্ক জীবাণু দ্বারা আক্রান্ত হয় তখন কি হতে পারে? টক্সোপ্লাজমোসিস হতে পারে, এই কথাটা খেয়াল রাখতে হবে। রক্তের যেসব পরীক্ষা করা হয় পরীক্ষাগুলো 100% দিয়ে রাখো। কি কি আছে? এইচআইভি অ্যান্টিবডি, আরএনএ টেস্ট, P24 এবং ওয়েস্টার্ন ব্লট। হ্যাঁ, এই কথাগুলো রাখবে। চিকিৎসা, চিকিৎসাতে একটু খেয়াল করে দেখো, ART নামে একটা চিকিৎসা আছে। নাম্বার 2 হচ্ছে NRTI। তো যারা যারা দেখো NRTI তাদের নামের মধ্যে ডু শব্দটা আছে, যারা NRTI তাদের নামের মধ্যে ডু শব্দটা আছে। NNRTI খেয়াল করে দেখো, তাদের নামের শেষে INE শব্দটা আছে। যারা NNRTI তাদের নামের শেষে INE শব্দটা আছে। আর প্রোটিয়াজ ইনহিবিটর যারা, তাদের নামের শেষে ভির আছে, VIR। তাদের নামের শেষে কি আছে? VIR আছে। ওকে, এবং সবাই জানো যে বিশ্ব এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর। ভাইয়ের স্পেশাল সাজেশন থেকে কিছু পড়া আছে, দেখো সেই জিনিসগুলাই কিন্তু ভাইয়া হাইলাইট করে দিয়েছেন। যে পুরুষ প্রজনন তন্ত্রে দেখো, মুখ্য জননাঙ্গ বলছিলাম আমরা শুক্রাশয়, তাই না? লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন আসে। শুক্রাশয়ের ক্ষেত্রে মেসোরকিয়াম বলা হয়। স্ক্রোটামের ক্ষেত্রে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকে দেহ তাপমাত্রা থেকে, তাই না? স্ত্রী প্রজনন তন্ত্রে রোগী পাওয়া যায়। গর্ভাবস্থায় কত গুণ বৃদ্ধি পায়? 20 গুণ বৃদ্ধি পায়, তাই না? এবং দেখো, বয়সন্ধিকালের একটা রেঞ্জ দেওয়া আছে, পুরুষের ক্ষেত্রে 13 থেকে 15, নারীর ক্ষেত্রে 11 থেকে 13। রজচক্রের কথা লেখা আছে, দেখো মেন আর কি বলা হয়, তাই না? মেন আর কি 12 থেকে 15 বছর বয়সে সূত্রপাত ঘটে এবং 45 থেকে 50 বছর পর্যন্ত চলতে থাকে। নিষেকের বর্ণনাগুলো আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি।